তা আপনাকে কি অফিস থেকে শীট দেওয়া হয়নি? হ্যাঁ নিচে একটা শীট ছিল। আচ্ছা আমি নিয়ে আসছি। আমি একটু দেখি। আচ্ছা আমি নিয়ে আসছি। আপনাদের কোন পর্যন্ত হয়েছে? আমি তো আজকে ফার্স্ট ক্লাস করলাম। আচ্ছা আপনার না আমি ক্লাস নেই, আমি ভাইয়ের জন্য ওয়েট করতেছি। আচ্ছা উনি ক্লাস আচ্ছা ঠিক আছে। আপনাদের এই এখান থেকে স্টার্ট হবে তাই তো? জি জি, ফার্স্ট ক্লাস শুরু করলাম আমি আজকে। আচ্ছা ঠিক আছে। অ্যানাটমি সম্বন্ধে। ও আজকে ফার্স্ট ক্লাস? আজকে ফার্স্ট ক্লাস। আচ্ছা ঠিক আছে ওকে। সেটা হ্যাঁ ঠিক আছে। আমাদের আপনি কোন সাবজেক্টে পড়ছেন? আচ্ছা আমি অ্যানাটমি এবং ফিজিওলজি নিব। আমি ডক্টর ইমরান রহমান তুর্য, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে আছি, রেসপিরেটরি অ্যান্ড নিউরোলজি ইউনিটে। আর আগে ছিলাম জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। আর বর্তমানে আমি এখন কোভিড ইউনিটে আছি, ওখানে দীর্ঘ 10 মাস ধরে আছি। স্পেশালাইজে তো আমরা সব সময় যাওয়া আসা করি। আচ্ছা আচ্ছা। যাক ভালো হলো আপনার সাথে। এখন ধরে বলতেছে পার্কে যাই। আমি আলী হোসেন স্যারের আন্ডারে আছি, আমরা সবাই একসাথে। আলী হোসেন স্যার আপনার নাম? ইমরান রহমান তুর্য। বর্তমানে কোভিড ইউনিটে আছে, ওখানে আমরা পুরোপুরি আইসোলেটেড হয়ে থাকি। আর এমনিতে আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে আমরা রেসপিরেটরি অ্যান্ড নিউরোলজি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকে আমাদের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। এখন আমাদের দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। একটা আপনার আজকে ক্লাসের মূল কথাটা আগে শিখতে হবে। একটা হচ্ছে অ্যানাটমি, আর একটা হচ্ছে ফিজিওলজি। এখন এই দুইটা শব্দের মানে কি আমাকে আগে মানে বুঝতে হবে। লেখা বাদ দিয়ে আমাদের লেখা লাগবে না, হ্যাঁ আমরা বুঝি পরে লিখে যাবো। অ্যানাটমি এন্ড ফিজিওলজি। এখন অ্যানাটমি বলতে আমরা যেটা বুঝি যে আপনার ধরেন খুব সহজে বুঝবো, এই যে আমরা দাঁড়ায় আছি, আমরা দাঁড়ানো থাকাটা হচ্ছে আমাদের কিছু হাড্ডি মাংস দিয়ে আমরা দাঁড়ায় আছি, তাই তো? এই যে একটা কঙ্কাল তন্ত্র দিয়ে। তাহলে এখন যদি আপনাকে বলা হয় আমার এখানে কি আছে, হার্ট আছে, দুই পাশে দুইটা লাংস আছে, এখানে লিভার আছে, তাই তো? তাহলে শরীরের কোনো অংশ যদি আমি কেটে দেখতে পারি এই জায়গায় এই অংশটা আছে, এটাই হচ্ছে আমার অ্যানাটমি। আর ফিজিওলজি কি, ওই অংশটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে ফিজিওলজি। তার মানে হচ্ছে যে যদি আমি আপনাকে বলি যে আপনার হার্ট কোথায়, তাহলে আপনি বলবেন বুকের বাম পাশে। তাহলে আপনি ভিতরে কেটে যদি দেখেন হাড়টা এখানে, হাড়টা দেখতে এরকম, হাড়টা এভাবে আছে, এই জায়গায় আছে, তাহলে কোন অংশ কোথায় আছে? এই যে কেটে কেটে একটা অংশ মানে বিশ্লেষণ করে দেখা, এটার নামই অ্যানাটমি। আর ওই যে হাড়টার কাজ কি? রক্ত সঞ্চালন করা, তাই না? তাহলে এই যে রক্ত সঞ্চালন করা হচ্ছে হার্টের ফিজিওলজি। তাহলে আপনার যদি বলা হয় আপনার শরীরের কঙ্কাল তন্ত্র, এটা কি? ফিজিওলজি। এটা অ্যানাটমি। অ্যানাটমি। আর আপনাকে যে দাঁড় করায় রাখছে, আপনাকে যে স্ট্রং করে রাখছে, এটা কি? ফিজিওলজি। তাহলে আপনার ধরেন লাংস কোথায়? বুকের দুই পাশে। এই লাংসটা কি আপনার? অ্যানাটমি, মানে এখানে আছে। আর লাংস আমাদের শ্বাস নিতে সহযোগিতা করে, এটা কি? ফিজিওলজি। তাহলে অ্যানাটমি আর ফিজিওলজি, এটা মানে বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে আচ্ছা, অ্যানাটমি হচ্ছে শরীরের কোথায় কি আছে না আছে, কোনো অংশ, লিভার, লাংস, তারপর হার্ট, কিডনি কোথায় আছে, এটা হচ্ছে অ্যানাটমি। ফিজিওলজি হচ্ছে এটা কাজ কি, মানে যে কাজটা করছে সেটাই হচ্ছে ফিজিওলজি। মানে ধরেন এই রুমের মধ্যে এখানে বেঞ্চ আছে, এটা হচ্ছে অ্যানাটমি। আর এই বেঞ্চের উপরে আপনি বসেন, এই বেঞ্চের কাজ কি, ওই বেঞ্চ কিভাবে কাজ করে, এটা হচ্ছে ফিজিওলজি। তাহলে অ্যানাটমি আর ফিজিওলজি সম্পর্কে বুঝতে পারছেন। আচ্ছা, এখন এই অ্যানাটমি আর ফিজিওলজি বুঝতে গেলে আমাকে আরো কয়েকটা কথা আমাকে শিখতে হবে, হ্যাঁ? সেটা হচ্ছে সেল। এই ওয়ার্ডগুলো আপনাকে বারবার মাথায় আসবে। সেল মানে কি? কোষ, তাই তো? কোষ। এখন এই অনেকগুলো সেল বা অনেকগুলো কোষ একসাথে মিলে তৈরি হয় টিস্যু, টিস্যু বা কলা। মানে শরীরের এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বলে সেল, অনেকগুলো সেল মিলে তৈরি হচ্ছে একটা টিস্যু।
অনেকগুলো টিস্যু মিলে যখন একটা কাজ করে তখন তাকে বলা হচ্ছে অর্গান। কি বলা হয়? অর্গান। আর অনেকগুলো অর্গান মিলে তৈরি হচ্ছে সিস্টেম। কি বলা হচ্ছে? সিস্টেম। যে কোনো সিস্টেম। আপনাকে আরো সহজে বোঝাই, এই ধরেন একটা ঘর বা রুম, এই রুমের যদি বলা হয় কাঠামোটা বের করে আনি, তাহলে এক একটা কাঠামো কি এক একটা ইট, ইট না? এই তাহলে একটা ইট হচ্ছে একটা ইট। এবার এই ইটটা কয় ভাগে? 1 2 3 4 5 6 6টা সমতল, তাই তো? তার মানে অনেকগুলো ইট যদি একসাথে লাগাই দিতে পারেন, অনেকগুলো ইট যদি একসাথে লাগাই দিতে পারেন, তো সেক্ষেত্রে তাহলে এরকম এক একটা দেয়াল হবে না? দেয়াল হবে। আর এই অনেকগুলো দেয়াল, এই 6টা দেয়াল যদি একসাথে রাখেন তাহলে কি হবে? একটা ঘর হবে। অনেকগুলো ঘর যদি একসাথে করেন তাহলে পুরো একটা বিল্ডিং হবে। এটুকু ক্লিয়ার? কোনো সমস্যা আছে এ পর্যন্ত? নেই। তার মানে এই এক একটা ইট এক একটা সেল, মানে আপনার শরীরের এক একটা সেল, এই অনেকগুলো সেল মিলে তৈরি হচ্ছে একটা টিস্যু। আর এই অনেকগুলো টিস্যু মিলে তৈরি হচ্ছে একটা হার্ট বা সরি একটা অর্গান, যেমন ধরেন হার্ট, লাংস, কিডনি, লিভার, এগুলো। ঠিক আছে? আর অনেকগুলো অর্গান মিলে তৈরি হচ্ছে একটা সিস্টেম। ক্লিয়ার আপনি এই পর্যন্ত? এখন ধরেন আমরা আসি আমাদের সিস্টেমের মধ্যে ঢুকে যাই, তাহলে সেল, টিস্যু এগুলো বলতে বুঝতে পারছেন? জি। এরপরে একটু বললাম, দেখি আপনাদের টপিক। আচ্ছা ঠিক আছে, এখন আসি এই সিস্টেমগুলো সম্পর্কে আমি একটু বলে দিই। হ্যাঁ, কোনটা কোন সিস্টেম? প্রথমে আসি ওই যে আছে আপনার এখানে ব্লাড এন্ড ব্লাড সার্কুলেটরি সিস্টেম। এটাকে আমরা ব্লাড এন্ড ব্লাড সার্কুলেটরি বলবো না, আমরা বলবো কার্ডিওভাস্কুলার সিস্টেম। কি বলবো? কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিও মানে আমরা বুঝাই হার্ট। কার্ডিও বলতে কি বুঝি? হার্ট। ভাস্কুলার, ভাস্কুলার বলতে আমরা কি বুঝি? ভেসেল। কি বলি? ভেসেল। এখন ভেসেলের মানে তিনটা, একটা হচ্ছে আর্টারি, একটা হচ্ছে ভেন। লিখে নিই। হ্যাঁ লিখে নাও। কার্ডিওভাস্কুলার কার্ডিওভাস্কুলার সিস্টেম। এই যে লিখে দিচ্ছি কার্ডিওভাস্কুলার, কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম। এই কার্ডিও বলতে আমরা বোঝাই, এই কার্ডিওটুকুর মানে হচ্ছে হার্ট। কি বলি? হার্ট। আর ভেসেল, ভেসেল বলতে বোঝায় আর্টারি, ভেন, ক্যাপিলারি। ভেসেল বলতে তিনটা জিনিস বোঝায়, আর্টারি, ভেন আর ক্যাপিলারি। ভেন, ক্যাপিলারি। ঠিক আছে, এটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। হ্যাঁ, ক্যাপিলারি আমি মানে বলে দিব। কার্ডিও ক্যাপিলারি, এটা ক্যাপিলারি। ক্যাপিলারি, CAPILLARY। এখন দেখেন এখন আমরা দেখাই, ধরেন এটা হচ্ছে একটা হার্ট, ধরি এটা একটা হার্ট। আর ধরেন এটা একদম এইখান থেকে একটা নালী আসলো, এটা আবার ঘুরে এরকম করে যাচ্ছে। এটা আপনি জাস্ট বোঝেন। হ্যাঁ, দেখেন আমাদের কার্ডিওভাস্কুলার হার্ট এবং সাথে রক্ত নালিকা। আমাদের এই কার্ডিওভাস্কুলার মধ্যে আমরা দুইটা জিনিস করব, হার্ট করব এবং রক্ত নালীগুলো করব। দেখুন আর্টারি কি, ভেন কি, ক্যাপিলারি কি, আপনার তো কোশ্চেন আসতে পারে। হার্ট থেকে তৈরি হয়ে শরীরের বিভিন্ন অংশে যারা রক্ত পৌঁছায় দেয়
তাদেরকে বলা হয় আর্টারি। দেখেন হার্ট থেকে তৈরি হয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তটা পৌঁছায় দিচ্ছে, এটা হচ্ছে আর্টারি। আর ওই অর্গান থেকে, যেই অর্গানে যাচ্ছে ওই অর্গান থেকে আবার যেগুলো বাজে রক্ত সেগুলো আবার যার মাধ্যমে হার্টে চলে যাচ্ছে তাকে বলা হচ্ছে ভেন। কি বলা হয়? ভেন। তাহলে এখন এই যে আর্টারির মাধ্যমে হার্ট থেকে ওই অর্গানে যাচ্ছে, ওই অর্গান থেকে খারাপ রক্তগুলো আবার হার্টে চলে যাচ্ছে, তাই তো? এখন এই আর্টারি আর ভেনের এই যে সংযোগস্থল, এই সংযোগস্থলের নাম ক্যাপিলারি। কি নাম? ক্যাপিলারি। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি যদি এটা মানে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে চাই তাহলে আমি কি এভাবে আপনি পাবেন না। পাবো না? দিলে আপনাকে অনেক বড় আমাদের টপিকস দেখা দিবে আপনাকে। ওটা আপনার স্পেশাল। আপনাকে আমি যে সিস্টেম বোঝাচ্ছি, এরপর আমি ভিতরে ঢুকবো, দুশ্চিন্তা কিছু নেই। তাহলে আমার হার্ট এবং এর মধ্যে যে সমস্ত রক্ত নালী নিয়ে কাজ, তাদেরকে আমরা বলছি কার্ডিওভাস্কুলার সিস্টেম। কি শিখছি? কার্ডিওভাস্কুলার সিস্টেম। এরপরে আসি ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম বলতে বুঝি যে আপনি মুখ দিয়ে কোনো খাদ্য খাচ্ছেন এবং সেটা আবার পায়খানার মাধ্যমে বের হয়ে যাচ্ছে। হজম যে প্রক্রিয়ার মধ্যে আমার যা যা কিছু লাগে, যেমন এই যে মুখ, দাঁত, গলার এই যে অন্ননালী, আমাদের স্টোমাক, তারপর নাড়িভুঁড়ি থেকে আমাদের পায়ুপথ পর্যন্ত এই যে রাস্তাটা, এই রাস্তাটাকে আমরা বলি ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে আপনাকে যদি বলি যে খাদ্য হজমের যে সিস্টেম, ওই সিস্টেমের নাম কি? ডাইজেস্টিভ সিস্টেম। এরপরে আসি, দেখেন রেসপিরেটরি সিস্টেম। আমি বললাম না যে আমি রেসপিরেটরি ইউনিটে আছি, রেসপিরেটরি এন্ড মেডিসিন। তো এই রেসপিরেটরি বলতে হচ্ছে যে আপনার লাংস, আপনি এই যে শ্বাস নিচ্ছেন, নাক দিয়ে শ্বাস নিচ্ছেন বা মুখ দিয়ে শ্বাস নিচ্ছেন, আপনার ভেতরে একটা নালী দিয়ে দুই পাশ থেকে লাংসে চলে যাচ্ছে। তাহলে এই যে নাক, ট্রাকিয়া আর এই যে লাংস, এই যে অনেকগুলো অর্গানগুলো তৈরি হচ্ছে, এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। শ্বাস নেওয়ার জন্য যা যা কিছু দরকার সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে? এরপরে আসি রেনাল সিস্টেম। রেনাল বলতে আমরা বুঝি কিডনি সিস্টেমকে। ধরেন এই হচ্ছে একটা কিডনি, আপনার একটা কিডনি। এই কিডনির মাধ্যমে কি তৈরি হয়? ইউরিন তৈরি হয়। এই ইউরিনটা একটা মূত্র থলিতে থাকে, ওটা আটতে হবে না। না, রেনাল সিস্টেমকে এটা লিখে নিচ্ছি। আচ্ছা, রেনাল সিস্টেম। রেনাল সিস্টেম কি বলা হয়? মানে আমাদের কিডনি এবং তার সাথে যে অংশগুলো প্রস্রাব তৈরিতে সহযোগিতা করে তাদেরকে আমরা বলছি রেনাল সিস্টেম। তাকে রেনাল সিস্টেম। রেনাল সিস্টেম বলা হয়। ঠিক আছে? আচ্ছা, দেখেন এটা একটা কিডনি। এই কিডনির মধ্যে রক্ত যায়, এটা পরিশোধিত হয়ে প্রস্রাব তৈরি করে, তাই না? সেই ফোঁটায় ফোঁটায় জমা হয় মূত্রথলিতে। এই মূত্রথলির থেকে এই লাইনের মাধ্যমে আমাদের প্রস্রাব বাইরে বের হয়ে যায়। তাহলে এই যে রেনাল সিস্টেম বলতে আমরা বোঝাই কিডনি, ইউরেটার, ব্লাডার আর এই যে মূত্রনালী বা ইউরেথ্রা, এগুলোর মাধ্যমে এই যে পুরো অর্গানটা, একটা দুইটা অর্গান, এদেরকে নিয়ে তৈরি হচ্ছে আমাদের রেনাল সিস্টেম। কি তৈরি হচ্ছে? রেনাল সিস্টেম। আমরা প্রত্যেকটা টপিকসের কোনটা কি বা কি প্রত্যেকটা ব্যাখ্যা আমরা আস্তে আস্তে করে প্রত্যেক ক্লাসে বলে দেবো। হ্যাঁ, এরপরে আসি আর কি কি টপিকস আছে। নার্ভাস সিস্টেম। দেখেন আপনার এই যে উপরে ব্রেন আর পিছনে বলি না মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের মধ্যে স্পাইনাল কর্ড থাকে। তাহলে ব্রেন এবং স্পাইনাল কর্ড এদেরকে একসাথে বলা হয় নার্ভাস সিস্টেম। তাহলে ব্রেন এবং স্পাইনাল কর্ড, তাই? আচ্ছা, ঠিক আছে। এরপরে আসি, আমি কি এটা লস করে দিতে পারি? হ্যাঁ হ্যাঁ,
নোটস করে নিতে পারে তো এটা এটা এখানে এটা শুনেন, আপনি এগুলো এখন যদি শুধু লেখেন এটা মনে হবে কি অনেক কঠিন। এটা আমরা জাস্ট এখন একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি। আচ্ছা, এখন আপনার যে ক্লাসটা হচ্ছে এটাকে আমরা নেক্সট টাইম এই যে ভিডিও হচ্ছে এটাকে অনলাইনে আমি দেখতে পারবো? পারবেন হয়তো। ঠিক আছে, আসি নার্ভাস সিস্টেম। হ্যাঁ না, আমরা কি বলছি? ব্রেন আর স্পাইনাল কর্ড দিয়ে নার্ভাস সিস্টেম। এখন আসি রিপ্রোডাক্টিভ সিস্টেম। প্রত্যেকটা সিস্টেম আলাদা আলাদা করে আমরা করব। আমরা আজকে ডাইজেস্টিভ সিস্টেমে চলে যাব। হ্যাঁ, আসি আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাকশন মানে কি? নতুন করে তৈরি করা। তা আমাদের একটা মানুষ থেকে আরেকটা মানুষের তৈরি হতে আমাদের যে যে সিস্টেমটা লাগবে তাকে আমরা বলছি রিপ্রোডাক্টিভ সিস্টেম। যেমন আমাদের পুরুষদের ক্ষেত্রে কি হচ্ছে? পেনিস, স্ক্রোটাম, টেস্টিস। পেনিস আমাদের বোঝায় পেনিস। এই যে ধরে এটা বাইরে যে ব্যাগটা থাকে একে বলা হয় স্ক্রোটাম। কি বলা হয়? স্ক্রোটাম। আর এর মধ্যে থাকে টেস্টিস, এদেরকে বলা হয় টেস্টিস। হ্যাঁ, আর ফিমেলদের ক্ষেত্রে কি থাকছে? ইউটেরাস থাকে। ইউটেরাস, এই যে ইউটেরাস, এই পাশে থাকে ওভারি। হ্যাঁ, এইগুলোর মাধ্যমে তো আমাদের জন্ম নিয়ন্ত্রণ বা জন্ম প্রক্রিয়া হয়। এই যে সিস্টেমগুলো এদেরকে বলা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। হ্যাঁ, তাহলে কোনটা কোন সিস্টেম আমরা মোটামুটি একটা আইডিয়া পাই। এখন আসি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। আজকের আমাদের মূল পড়ার বিষয় হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। এখন এই ডাইজেস্টিভ সিস্টেম পড়ার আগে আমাকে বুঝতে হবে ডাইজেশন কি শিখতে হবে। ডাইজেশন কোন খাদ্য পরিপাক হওয়ার যে প্রক্রিয়া বা যে সিস্টেমের মাধ্যমে খাদ্যগুলো ডাইজেস্ট হয় তাদেরকে আমরা বলি ডাইজেস্টিভ সিস্টেম। তো এই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আমার কি কি থাকতে হবে? ধরেন এটা হচ্ছে আপনার মুখ, এটা হচ্ছে মুখ। মুখের থেকে খাবার খাবেন, মুখের থেকে খাবার খেলে আমাদের খাদ্যটা কোথায় যাবে বলা হবে? পাকস্থলীতে। তাহলে এই যে স্টোমাকটা এই যে পাকস্থলীতে গেল, তাহলে খাদ্য খেলেন, খাদ্য এই নালী দিয়ে আসলো স্টোমাকে। এইখান থেকে বিভিন্ন নাড়িভুঁড়ি আছে তো পেটের মধ্যে, আছে না? এরকম করে অনেক ধরনের নাড়িভুঁড়ি, বা এদেরকে আমরা বলি ইন্টেস্টাইন। কি বলি? এটা লিখে নেন, ইন্টেস্টাইন, ইসোফেগাস। হ্যাঁ, আমি বলে দিব আপনাকে। হ্যাঁ, এটাকে বলা হয় ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন থেকে এই পথ দিয়ে ঘুরে এটা হচ্ছে পায়ুপথ। তা এই পায়ুপথকে আমরা বলি অ্যানাস। কি বলি? অ্যানাস, ANUS, অ্যানাস। অ্যানাস বা পায়ুপথ। হ্যাঁ, তাহলে এটার নাম কি বলেন? ইসোফেগাস। ইসোফেগাস কি নাম? ইসোফেগাস অথবা খাদ্যনালী। ইসোফেগাস অথবা খাদ্যনালী। ইসোফেগাস অথবা খাদ্যনালী। স্টোমাক অথবা পাকস্থলী। হ্যাঁ, STOMACH। এটা হচ্ছে স্টোমাক। হ্যাঁ, স্টোমাক। স্টোমাক না উপরেরটা খাদ্যনালী? ইসোফেগাস। না, ইসোফেগাস। এটা দুইটা বানান হয়, ও ই দিয়েও শুরু হয়, ই দিয়েও শুরু হয়। আচ্ছা, একটু কাইন্ডলি স্পেলিংটা আপনারা এখানে আসেন, এখানে আসেন।
আচ্ছা এখানে বসে বেশি কাছে বসলে আমার সমস্যা হয়। আচ্ছা আমার কাছে দেন, আমি একা দিচ্ছি। দেন। এখন আমরা এই যে সিস্টেমটা করলাম, হ্যাঁ, ডাইজেস্টিভ সিস্টেম, এই জিনিসটা এবার আমরা ভাগ করে করব, হ্যাঁ, আরো সহজ করে দিচ্ছি। আসি আমরা, দেখেন এটা হচ্ছে মুখ, এটা হচ্ছে খাদ্য নালী, এই হচ্ছে স্টোমাক। এইটুকু আমরা আগে শিখি, হ্যাঁ। দেখেন ধরেন আপনি একটা ভাত খাচ্ছেন, ভাতটা এখানে দাঁত, আপনি চাবাইলেন, চাবানোর সাথে সাথে এই যে ভাত চাবাচ্ছেন, দেখবেন ভাতটা কিন্তু আমাদের মুখের থেকে লালা তৈরি হচ্ছে, লালা, যে লালাকে আমরা বলি স্যালাইভা। কি বলি? স্যালাইভা বা থুতু, যেটা আমরা থুতু ফেলে দিই, এটা হচ্ছে স্যালাইভা, হ্যাঁ, স্যালাইভা। এটা হচ্ছে আপনি যে খাদ্য খাবেন, এই খাদ্যের সাথে মিক্স হবে, বারবার মিক্স হবে। খাদ্যের সাথে মিক্স হলে তখন তাহলে বলেন একটা, ধরেন আপনি যে খাদ্যটা খাচ্ছেন ওটার সাথে যদি স্যালাইভা মিক্স হয়, তাহলে খাদ্যটা কি পিচ্ছিল হবে, স্লিপারি হবে? হবে। তাহলে আপনি যখন একটা ঢোক গিলবেন, এই খাদ্যটা এই পথ দিয়ে তাহলে নামতে সুবিধা হবে না কঠিন হবে? সুবিধা হবে। তাহলে এই খাদ্যটা আস্তে আস্তে এদিক থেকে নিচে নামবে, নিচে নেমে তাহলে কোথায় আসবে? পাকস্থলীতে আসবে। পাকস্থলী থেকে কোথায় যাচ্ছে? পায়ুপথের দিকে যাচ্ছে, পায়ুপথের দিকে। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা আরো ভেতরে ঢুকি। এই মুখের মধ্যে আমাদের বিভিন্ন জায়গায় 3-4টা জায়গা আছে, গ্ল্যান্ড আছে, যে গ্ল্যান্ড থেকে আমার স্যালাইভা তৈরি হয়। এই স্যালাইভা গুলো করে কি, যে কোনো খাদ্যের সাথে মিক্স করে খাদ্যগুলোকে পিচ্ছিল করে দেয়, এবং অনেক খাদ্য মুখের থেকেই ডাইজেস্ট হওয়া শুরু হয়, যেমন কার্বোহাইড্রেট জাতীয়, যেমন ভাত, রুটি, এই খাদ্যগুলো মুখের থেকে ডাইজেশন পরিপাকটা শুরু হয়। এই খাদ্যগুলো এই ইসোফেগাস দিয়ে নামতে থাকে। তাহলে আসি, এটা একটা ইসোফেগাস, হ্যাঁ, খাদ্য নালী। এই যে খাদ্য নালী আমরা আঁকালাম, এই খাদ্য নালীগুলো আর কিছু না, আমাদের যে মাসল আছে না, মাসল, মাংস, এই মাসল দিয়ে একটা টিউব, আমরা বলি একটা পাইপের মতো, তো এই পাইপের মতো হচ্ছে এই খাদ্য নালীটা। এই খাদ্য নালী 20-25 সেন্টিমিটার মতো লম্বা হতে পারে। তো এই খাদ্য নালীর কাজ হচ্ছে যে আপনার মুখের সাথে আপনার পাকস্থলীর একটা সংযোগস্থল, মুখ থেকে পাকস্থলীর একটা সংযোগস্থল। এখন এই জায়গাটাতে যদি এমন হয় যে এই জায়গাটাতে কিছু সমস্যা হতে পারে, ধরেন এই জায়গাটাতে এরকম একটা টিউমার হয়ে গেল, তাহলে খাদ্যগুলো কি নিচে নামতে পারবে? পারবে, একটু বাধা সৃষ্টি হবে। ধরেন এই জায়গাতে ঘা হয়ে গেল, তাহলে খাদ্য খেতে গেলে আপনার বুকে জ্বালা পোড়া, বুকে ব্যথা হবে কিনা? হবে। ঠিক আছে, ধরেন আপনি কোনো খাদ্য খাচ্ছেন, এই যে স্টোমাক থেকে আবার এটা উপর দিকে উঠে মুখ দিয়ে বের হয়ে গেল, বমির মতো, তা এরকম হতে পারে কিনা? পারে। এই জায়গা থেকে ফেটে যে রক্তপাত হতে পারে, তাহলে মুখ দিয়ে রক্ত বমি হতে পারে? পারে। তাহলে আমার এগুলো শেখার কেন দরকার? এগুলো হচ্ছে আপনার বেসিক নলেজ। এগুলো যদি আপনি ঠিক মতো দেখে যেতে পারেন, তাহলে কোনো পেশেন্টকে আপনি খুব সহজেই হ্যান্ডেলিং করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখন আসি, এই ইসোফেগাসের 2টা দরজা থাকে। কয়টা দরজা? 2টা দরজা থাকে। এই উপরের যে দরজাটা, এই দরজাকে আমরা মেডিকেল টার্মে বলি ভালভ। কি বলি? ভালভ বা দরজা বা কপাট।
আমি একটা খাদ্য খেলাম, খাদ্যকে ঢোক দিলাম, ঢোক দিলে কি হবে, খাদ্যটা এই পথ দিয়ে নিচে নামতে থাকবে। যদি এই পথ দিয়ে নিচে নামে তো সেক্ষেত্রে এই দরজাটা কি হবে, এরকম করে খুলে যাবে না, খুলে যাবে। খাদ্য যে এখানে ঢুকে যাবে এই দরজা কি আবার লেগে যাবে না, হ্যাঁ লেগে যাচ্ছে। এটা একটা সিস্টেম। ঠিক এই স্টোমাকের মধ্যে এরকম এক ধরনের সিস্টেম আছে যে খাদ্যগুলো এই পথে যেই নামবে, নামতে গেলে এই পথটা খুলে যাবে। আবার যেই খাদ্যটা ঢুকে যাবে, ঢুকে যাওয়া মাত্রই এই পথটা কি হবে, বন্ধ হয়ে যাবে। এটুকু সম্পর্কে ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এখন আপনার কাছে আমার কোশ্চেন, যদি কোনো মানুষ ধরেন আপনি একটু আগে ধরেন আপনার অনেক গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, আপনি যাই খান খাওয়ার কিছুক্ষণ পরে মুখে টক ঢেকুর ওঠে বা যা খান সেই ঢেকুরটা উঠে যাচ্ছে, তাহলে সমস্যা কোথায়? ঢুকছে ঠিক, ঢুকছে ঠিকই, কিন্তু এই যে খাদ্য ঢুকে যাওয়ার পরে এই রাস্তাটা ব্লক হয়ে যাওয়ার কথা না, এই দরজাটা বন্ধ হয়ে যাওয়ার কথা না, দরজাটা কি হচ্ছে, খোলা আছে বা দরজাটা কোনো সমস্যা হয়েছে যে কারণে খাদ্যগুলো উপরে উঠে আসছে, উঠে আসছে। তার মানে এরকম সমস্যাও আমাদের হতে পারে খাদ্যনালীতে। ঠিক আছে? এখান থেকে কি গ্যাসের সমস্যা? হ্যাঁ, এটা দিয়ে একটা আলাদা ডিজিজ হয় জার্ড নামে। হ্যাঁ, আমরা সেগুলোতে মেডিসিনের দিকে শিখবো। আমরা আপাতত আগে বেসিক কথাগুলো শিখছি যে কোনটা দেখতে কেমন, কোনটাতে কি সমস্যা হতে পারে। হ্যাঁ, তাহলে এই যে খাদ্যনালী, এই খাদ্যনালীগুলো আমার এইভাবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, এর বেশি আমাদের খাদ্যনালী সম্পর্কে আর কিছু জানা লাগবে না। এখন খাদ্যনালী কার সাথে যুক্ত থাকে বলেন? স্টোমাকের সাথে যুক্ত থাকে। কিসের সাথে? স্টোমাক। এটা হচ্ছে আমাদের স্টোমাক, তাই তো? স্টোমাক। এই স্টোমাকটার অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনাকে শিখতে হবে। আমরা সব সময় বলি, আচ্ছা আগে শিখি আমরা স্টোমাকের কাজ কি বলেন? খাবার জমা হয়। ধরেন একটা যে মানে আপনি যে রাতের খাবার খেলেন, দুপুরের খাবার খেলেন, সেই খাবারগুলো একটা জায়গায় এসে রাখতে হবে না? তাহলে এই যে রাখার জায়গা, এটা একটা এটাকে বলা হয় স্টোমাক। এই স্টোমাকের মধ্যেই সমস্ত খাদ্য পরিপাক হওয়া শুরু হয়। প্রথম থেকে পরিপাক হওয়া শুরু হয় স্টোমাক থেকে। তারপরে কথা কি যে এইখান থেকে অ্যাসিড গুলো তৈরি হয়, অ্যাসিড সিক্রেশন। এই অ্যাসিড আমাদের শরীরে ভালো নাকি খারাপ হবে? প্রয়োজন আছে। খাদ্য পরিপাকের জন্য অ্যাসিড দরকার। অতিরিক্ত হয়ে গেলে তখন তাকে আমরা বলবো অ্যাসিডিটি বা সমস্যা, তাই তো? আচ্ছা, তাহলে এইখান থেকে আমাদের মূল যে কথাটা জানতে হবে যে কিছু খাদ্য জমা রাখে, খাদ্য পরিপাকে সহায়তা করে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাকে শিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে 6 পেজে আছে। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি এইখানে আমরা এগুলো জানলাম। এখন কিছু মানে এই কথাগুলো আমার আলাদা কথা, কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। এই উপরের এই জায়গাটুকুকে আমরা বলি ফান্ডাস। কি বলি? ফান্ডাস। আমরা গম্বুজ, সহজ বাংলা আমরা কি বলি? গম্বুজ। 7 গম্বুজ মসজিদ দেখছি, উপরে একটু গম্বুজ মতো থাকে না, এটা সেই গম্বুজ। হ্যাঁ, দেখেন এইটাকে বলা হয়, এটা একটা ছোট বাঁক না, নদীর যে বাঁক থাকে না, এই জায়গাটা ছোট বাঁক। আর এই বাঁকটা কি অনেক বড় না? বড়। ছোটকে আমরা লেজার বলি, তাই না? লেজার কার্ভেচার। হ্যাঁ, কার্ভ মানে বাঁক, কার্ভেচার মানে ছোট বাঁকাংশ, আর এটা বড়, এই জন্য এটাকে বলা হয় গ্রেটার কার্ভেচার। কি বলা হয়? গ্রেটার কার্ভেচার। আর এটা হচ্ছে শেষ অংশ স্টোমাকের, এই জায়গার নাম পাইলোরাস। কি নাম? পাইলোরাস। হ্যাঁ, এখন আপনাকে আমি এই কথাগুলো কেন শিখাচ্ছি? ধরেন আপনার কাছে একটা পেশেন্ট আসলো, এসে বললো আমার পেটে প্রচন্ড ব্যথা করে, ওপর পেটে, আমি
খাবার খেলে আমার পেটে ব্যথা কমে যায়, অথবা আমার মানে খাবার খাওয়ার পরে আমার পেটে ব্যথা বাড়ে, তাহলে তো আলসার হওয়ার একটা সম্ভাবনা আছে, আলসার হতে পারে। তা আলসার গুলো কোথায় হয়? আলসার হওয়ার জায়গা হচ্ছে এই যে ইসোফেগাস, নালীগুলো খাদ্যনালীর শেষ প্রান্তে, শেষ হয়। এখানে আলসার হতে পারে। এই লেজার কার্ভেচার ধরে আলসার হতে পারে, এই গেটার কার্ভেচার ধরে আলসার হতে পারে। আর এই যে ইন্টেস্টাইন বা নাড়িভুঁড়ি শুরু হলো, এটা প্রথম পার্টকে ডিওডেনাম বলে, আমরা শিখাই দেব। তো এই খাদ্যনালীর এই নাড়িভুঁড়ির শুরুর অংশটুকুতে আমাদের আলসার হতে পারে। ক্লিয়ার? অনেক সময় বলে না আলসার থেকে ক্যান্সার হয়ে গেছে, বলে না? এখন ধরেন এই সমস্ত জায়গায় আলসার হলো, আপনি কি সব আলসারকে বলবেন এই আলসার থেকে ক্যান্সার হতে পারে? না, পারবেন না। তাহলে কোনগুলোকে বলে? কোলন আরো পরে ইন্টেস্টাইনে যখন যাবো তখন আমি আস্তে আস্তে যাবো। তাহলে আমরা বলতে পারি যে এই সমস্ত জায়গায় আলসার হলে কি ক্যান্সার হতে পারে? হওয়ার সম্ভাবনা আছে? না, নাই। এইসব জায়গায় আলসারের সম্ভাবনা খুবই কম, খুবই কম। এই আলসার থেকে ক্যান্সারের সম্ভাবনা কম। যদি সাধারণত স্টমাকের এই গেটার কার্ভেচারের দিকে আলসার হয়, এই আলসারটার জন্য আমরা বায়োপসি নিতে পারি যে এইখান থেকে আমাদের ক্যান্সার হতে পারে। আর এই আলসারও, এই লেজার কার্ভেচারের আলসারও সাধারণত ক্যান্সার কম হতে পারে, কিন্তু কম। এখানে কি বায়োপসি নেওয়া যায়? হ্যাঁ, সব জায়গা থেকে বায়োপসি নেওয়া যায়। যেসব জায়গায় আমাদের কোনো ইনস্ট্রুমেন্ট ঢোকানো যায় না, ওই জায়গা থেকে আমরা কেটে নিই দরকার। তাহলে এটুকু আমরা বুঝলাম। হ্যাঁ, তাহলে আমাদের এইখানে কিছু রোগের কথা আমরা শিখতে পারলাম, যে একটা হচ্ছে আলসার। এই স্টোমাকের মধ্যে টিউমার হতে পারে না? পারে। ক্যান্সার হতে পারে স্টোমাকে? হ্যাঁ, হতে পারে। তাহলে এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট, যে জিনিসগুলো আমরা পরবর্তীতে শিখবো, বেসিক জিনিসগুলো অ্যানাটমিতে এটা শিখবো। তাহলে একটা স্টোমাক আমাদের কোথায় থেকে? পেট।